গ্যাস সংকটে চুলা বন্ধ, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতি ও গুজবে জ্বালানি সংকটে ভোগান্তিতে সারা দেশের মানুষ। ত্রুটি মেরামত করে শুক্রবারের মধ্যে মহেশখালী টার্মিনাল থেকে আংশিক এলএনজি সরবরাহ শুরু। বয়লারের একটা সমস্যা হয়েছিল, কানেকশন আর কিছু না। ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ট্রাই করতেছি, একটা রেজাল্ট পাবো। চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ১.৫ বছরের মধ্যে চালুর লক্ষ্য। বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। শেয়ার বাজারেও লগ্নির আহ্বান অর্থমন্ত্রীর। দুর্যোগ বাধা কাটিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফের শুরু এইচএসসি পরীক্ষা। স্থগিত পরীক্ষার রুটিন দ্রুত প্রকাশের দাবি। ১০ আগস্ট এসএসসির ফলাফল প্রকাশ। স্বাগত এখন জনপদে, শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সারা দেশেও গ্যাস সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। আবাসিক ও শিল্প কারখানার লাইনের গ্যাসের স্বল্প চাপে দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে চুলা। বাধ্য হয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন গ্রাহকরা। একই সময় ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সংকটে দুর্ভোগে চালকরা। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জ্বালানি তেল সংকটের গুজবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পেট্রোল অকটেন শূন্য হয়ে পড়েছে পাম্পগুলো। বিস্তারিত প্রতিবেদনে। ফেনীতে বাসাবাড়ি ও শিল্প কারখানার লাইনের গ্যাসে তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ এতই কম যে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাসাবাড়িতে জ্বলছে না চুলা। আরামবাগ, পেট্রোবাংলো, মাস্টারপাড়া, সহদেবপুর, উকিলপাড়া, নাজির রোড ও চারিপুর সহ বিভিন্ন এলাকায় বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ও বৈদ্যুতিক চুলার উপর নির্ভর করছেন গ্রাহকরা। এদিকে লাইনের গ্যাস না জ্বালিয়েও বিল দিতে হচ্ছে নিয়মিত। শহরের বাইরে ছাগলনাইয়া, ফুলগাজী সহ উপজেলা শহরের লাইনের গ্যাসের সংকট আরো নাজুক। লাইনে যদি প্রেসার না থাকে, পাইপে যদি গ্যাস না থাকে, গ্যাসের আসবে কোত্থেকে? সকালে একটু থাকে, আর দেখেন না ৭টা ৮টা বাড়ছে, এরপর আর গ্যাস চলে না। আমরা রেগুলার সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, আর বিল দিচ্ছি রেগুলার। গ্যাস তো ভোরে চলে যায়, আসবে ৩টার দিকে, তাও সামান্য। সন্ধ্যাও আমরা রান্না করতে পারি না। এই রাতের দিকে যাও থাকে, আগের মতো সে তীব্র গ্যাস নাই। আমরা সিলিন্ডার ইউজ করি, তারপরে ওভেন ইউজ করি, রাইস কুকারে অনেক সময় ভাত রান্না করি। অপরদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাপ কম গ্যাসের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে চালকদের। এতে টান পড়েছে দৈনিক আয়ে। ফলশ্রুতিতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। কোনো সময় 4 ঘন্টাও লাগে যায়, বুঝছেন না? তো এখন মনে করেন আমরা তো সাইজে 24 ঘন্টা গ্যাস পাওয়ার জন্য এরা 6টা থেকে রাতের 9টা পর্যন্ত বন্ধ রাখে। এদিকে সিএনজি গ্যাসের তীব্র সরবরাহ সংকটের মাঝে থেমে নেই গুজবও। আর সেই সাথে জ্বালানি শূন্য হয়ে পড়ল পুরো উপজেলা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হঠাৎ করেই তেল নিতে রাত থেকেই পেট্রোল পাম্পে ভিড় করে মোটরসাইকেল আরোহীরা। সকালেও দিছে, হঠাৎ করে লাইনে ঢোকার পরে মনে করেন আমার গাড়ির ঢোকার সাথে সাথে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। রাত্রে শুনছি তেল দিছে, সকালেও দিছে শুনছি, তার জন্য আসছি। এখন বলতেছে তেল নাই। তেলের সংকট যদি আদৌ থেকে থাকে, তাহলে বাইরে থাকবে কিভাবে? বাইরে দোকানে কিন্তু তেল পাওয়া যাচ্ছে। স্টেশন মালিকরা বলছেন, সপ্তাহে ৪০,০০০ লিটার চাহিদার বিপরীতে রেশনিংয়ে মিলছে অর্ধেকেরও কম। গুজবের কারণে চাহিদা আরও বেড়ে যায়। এই সুযোগে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। তেল কালকে আসছিল ৪৫০০ লিটার, আমরা ধরেন যে ৯টাতে শুরু করছি, ২টা পর্যন্ত দিছি। এটা আমি মনে করি যে কোনো সংকট না। এটা আপনার তেলে যে আজকে আসতেছে, ওইটাতেও আসতেছে, 2 পাম্পে একযোগে যখন দিব, আমরা মনে করি যে এটা আজকের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে এসে হবে। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা এখনো চোখে পড়েনি। শাহানা জাহান, এখন। দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ স্বাভাবিক করতে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল আগামী শুক্রবার নাগাদ আংশিক চালু হতে পারে বলে জানিয়েছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। তবে টার্মিনালটি পুরোপুরি সচল হতে আরও 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে। বয়লারের একটা সমস্যা হয়েছিল,
কানেকশন আর কিছু না, মেজর কিছু না। ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা আশা করতেছি একটা রেজাল্ট পাবো। দীর্ঘ 12 বছর স্থবির থাকার পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। 800 একর জায়গায় 4100 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই শিল্পাঞ্চল। 18 মাসের মধ্যে ইকোনমিক জোনে প্রথম কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে এই শিল্পাঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে 30টি চীনা প্রতিষ্ঠান। ইকোনমিক জোনে চীনা বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সরকারের। হোসেন জাহিদের প্রতিবেদন। চট্টগ্রামে কর্ণফুলী নদী ও টানেলের নিকটে প্রায় 800 একর জায়গায় যাত্রা শুরু করল ইকোনমিক জোন। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে 2031 সালের মধ্যে এটি পুরোপুরি চালু হবে। এরই মধ্যে 30টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। 2014 সালে সমঝোতা চুক্তির প্রায় 12 বছর পর চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে চীনা ইকোনমিক জোনের চেয়ারম্যান জানান, টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য, ব্যাটারি ও গৃহস্থালী পণ্য সহ বেশ কিছু খাতে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে এখানে। Bangladesh made a commitment to foster a favorable environment for Chinese enterprises to invest in Bangladesh. রাষ্ট্রদূত জানালেন, এই ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী 18 মাসের মধ্যে এই ইকোনমিক জোনে প্রথম কারখানা স্থাপন হবে ও উৎপাদন শুরু হবে। So that this industry zone can truly become fertile ground where business thrive and industry flourish and attracted intended investment totaling approximately $500 million. এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন ও বিনিয়োগের পাশাপাশি চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার। এখানে বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা ও নীতিগত সহায়তা নিশ্চিত করবে সরকার। This landmark project stands as a testament to the enduring bond of friendship, mutual trust and a strategic partnership between Bangladesh and the People's Republic of China. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, 2034 সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। দেশের শেয়ার বাজারও নতুন করে পুনর্গঠন হচ্ছে দাবি করে মন্ত্রী শেয়ার বাজারে চীনা বিনিয়োগের আহ্বান জানান। And it is the only thing that will lead to the $1 trillion economy in 2034 this government has projected. I think it's also the testament of the present government's vision and aspirations to welcome the investment in Bangladesh. বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য এখনো মুখিয়ে আছে বলেও জানান তিনি। আমাদের বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে হয়, এগুলো সব মাথায় রেখে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। দেশের শিল্পাঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি সংকট কাটিয়ে এই শিল্পাঞ্চল দ্রুত যাত্রা করবে সে আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। একই সাথে দক্ষিণ চট্টগ্রামের মানুষও আশায় আছেন এখানে তাদের কর্মসংস্থান হবে। ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে এখানকার যে অর্থনীতি, সে অর্থনীতিও নতুন গতি পাবে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ভয়াবহ দুর্যোগে বন্ধ হওয়ার পর আজ থেকে আবারও এইচএসসি পরীক্ষায় বসলেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 5 জেলার পরীক্ষার রুটিন অনুযায়ী শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে শুরু হবে এখনো না জানায় উৎকণ্ঠা রয়েছে শিক্ষার্থীদের মাঝে। শোয়েব রহমানের প্রতিবেদন থাকছে বিস্তারিত। 18 দিন পর আবারও প্রাণের উচ্ছ্বাস চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে। প্রাকৃতিক দুর্যোগের বাধা কাটিয়ে শিক্ষার্থীরা ফিরেছেন পরীক্ষার টেবিলে। সকাল 10টার আগ থেকেই পরীক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো। টানা ভারী বর্ষণে গেল 8 জুলাই পরীক্ষা স্থগিত হয় এই বোর্ডে। পরে 11 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। টানা বর্ষণ অব্যাহত থাকায় শঙ্কা দেখা দেয় পরের পরীক্ষাগুলো নিয়েও। অবশেষে 16 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার পরীক্ষা। এর 10 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা নেওয়া শুরু হলো। এমন হবে কোয়েশ্চেন প্যাটার্ন, এটা নিয়ে একটা চিন্তা আছে। বন্যার পরিস্থিতির কারণে যে মাঝখানে গ্যাপ রেখেছে সেটা
থেকে আমাদের ভালোই করেছে। পরীক্ষা শুরু হয়েছে, অনেক আনন্দ লাগতেছে, একটা তেজ চলে আসছে গায়ের মধ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকেই কয়েকটি পরীক্ষায় অংশ নিতে পারেননি, যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকেও পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। সময়সূচি দিয়ে দ্রুতই স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আইসিটি আর অ্যাকাউন্টিং এ গ্যাপ দিবে নাকি ওইটা নিয়ে একটু আইসিটি এবং আমাদের হিসাব বিজ্ঞান এগুলোর আগে যদি একটু গ্যাপ দিয়ে নেয় তাহলে প্রস্তুতিটা ভালো হতো। পরবর্তী রুটিন যেভাবে দিবে আমরা সিরিয়াল মেনটেন করে যে পরীক্ষা দিব এবং স্বাভাবিকভাবে সুস্থভাবে দেওয়ার চেষ্টা করব। এদিকে প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা স্থগিত হওয়ায় শঙ্কা ছিল অভিভাবকদের মাঝেও, তবে আবারও পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি দেখা দিয়েছে তাদের মাঝেও। যেন পরীক্ষাটা সুস্থভাবে ভালোভাবে হয় ওটা আশা করতেছি। মাঝখান দিয়ে গ্যাপ হওয়ার কারণে তাদের মনোযোগটা নষ্ট হয়ে গেছিল, আবার পরীক্ষা হওয়াতে ইনশাল্লাহ সবাই আবার আমরা খুব খুশি। ওরা যত তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবে ওরা অ্যাডমিশনের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবার 283টি কলেজের 99,668 জন পরীক্ষার্থী 114টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। সোমবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সারা দেশে একযোগে এসএসসির ফল প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। চলতি বছরের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, যা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি বোর্ডের অধীনে এবছর পরীক্ষায় অংশ নেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। আমাদের ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান হিসাবে আমি ইতিমধ্যে একটা প্রেস ব্রিফ করেছি যে আগামী 10 আগস্ট বাংলাদেশের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওড় অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় সেক্টর ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব হয়। দুপুরে সুনামগঞ্জের পিটিআই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, হাওড়াঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শিক্ষা বান্ধব করতে নতুন পরিকল্পনা নিচ্ছে সরকার। সুনামগঞ্জে সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠকে হাওড়াঞ্চলের শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নৌকার ব্যবস্থা, স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এবং শিক্ষা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি এ সময় আরও বলেন, শুধু হাওড়াঞ্চল নয়, সারা দেশের ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন চিহ্নিত করে নতুন অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। লোকাল সকল আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, মানে এটিও, টিও, ডিপিও সকলের সাথে, এবং সেখানেও আমরা তাদেরকে জানিয়েছি যে কি কি সলিউশন আনলে আমরা এখানকার স্কুল, মনে করেন হাওড় এলাকার স্কুলগুলোকে আরো বেটার সার্ভিস দিতে পারি। স্কুল ইনফ্রাস্ট্রাকচার, মানে অ্যাকচুয়ালি বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করলে কি হবে, বিল্ডিং এর বদলে নৌকা দিলে কি হবে, স্কুলের সময় 9টা থেকে 12টায় অন্য সময় দেয়া যায় কিনা, এই যে কি কি আসলে এই এলাকার প্রয়োজন স্পেসিফিক, এগুলো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে গতকাল 6 ঘন্টার ব্রিফিং দেওয়া হয়েছে। এটা রিটার্ন আসলে তার ভিত্তিতে আমরা নতুন পলিসি কাজ করা শুরু করব। তথ্যের অবাধ প্রবাহের এ সময়ে বস্তুনিষ্ঠ তথ্য শনাক্ত করা এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিক, সরকার ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবেই, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু এটা বিষয়টা আপনাদের, অতএব আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। জুলাই আন্দোলনের সময় লুণ্ঠিত পুলিশের আরও 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ।
নগরীর ডবলংমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ছোড়া গুলি ও ইট পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলমগীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 2000 পিস ইয়াবা এবং লাল রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় পুলিশের খোয়া যাওয়া 2টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আলমগীর মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী। এদিকে বায়েজিদ বোস্তামি থানার পৃথক অভিযানে আরও 2 ব্যক্তিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত 2 জন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। তাদের কাছ থেকে ইতালিতে তৈরি করা একটি অটোমেটিক পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে এসে 2 প্রতারক আটক হয়েছেন। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। আটককৃত 2 জন হলেন চান্দিনা উপজেলার আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার শামসুল হক। নির্বাচন অফিস সূত্র জানায়, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতে আসেন। অন্যদিকে শামসুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন। সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করলে নির্বাচন অফিস কর্তৃপক্ষ তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরা কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে 4টি পিস্তল, 14 রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার গভীর রাতে ভারতীয় সীমান্ত সংলগ্ন সিংহপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে 2টি বিদেশি ও 2টি দেশীয় পিস্তল, 14 রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম নিয়ে টহল দল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরা কারবারিরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় 8 থেকে 10 মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরা কারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নতুন উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রথমবারের মতো চালু করা হয়েছে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার। দুপুরে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে 59 বিজিবির ব্যবস্থাপনায় এই স্কিল সেন্টারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাওলানা কেরামত আলী। রাজশাহী সেক্টরের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগের প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার 25 জন বেকার যুবককে 4 সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামতের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এই স্কিল সেন্টারে গবাদি পশুপালন, কৃষিভিত্তিক আয়বর্ধক কার্যক্রম সহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণও চালু করা হবে। আমরা আমাদের যেই ক্লাসরুম রয়েছে আর এর মধ্যে দিয়ে শেষ করছে এখন জনপদে। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ইউটিউব, ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv তে।